নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অভিনন্দন এবং স্বাগত জানাই। গল্পটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের গল্প দোষারোপের সংসার। তোমার ছেলের বউয়ের পেটে লাথি মারতে পারলে না মা? আমি ডাইনিং টেবিলে বসে শুনছিলাম আমার দিদি আর মায়ের কথোপকথন। দিদি আজ সকালে আমাদের বাড়িতে এসেছে। এসে বৌদিকে দেখতে না পেয়ে তার মাথায় যেন বজ্রপাত পড়ল। আরও তার মেজাজ খারাপ হলো বৌদিকে নিয়ে দাদা ডাক্তারের কাছে গিয়েছে শুনে। বৌদিকে দাদা বিয়ে করার পরে প্রায় ডাক্তারের কাছে নিয়ে যায়। বৌদি একটু রোগা টাইপের, সে প্রায় অসুস্থ হয়ে যায়। বৌদির ইমিউনিটি পাওয়ার কমের জন্য প্রায় ভোগে। হুটহাট তার মাথা ব্যথা হয়, তারপরে অজ্ঞান হয়ে পড়ে, মাঝে মাঝে সে বমিও করে, আরও নানা সমস্যা। গত মাসে আমরা জানতে পারি দাদা বৌদির সংসারে নতুন অতিথি আসতে চলেছে। খবরটা শুনে মা বড্ড খুশি, কিন্তু গতকাল আমরা জানতে পারি মিসক্যারেজ হয়েছে। বৌদির মিসক্যারেজের কথা জেনে মা খুব রেগে গেল। অকথ্য ভাষায় যেভাবে পেরেছে মা বকেছে বৌদিকে। আজকে মা আর দিদি যেহেতু একসাথে হয়েছে, তাই বৌদি বাড়িতে আসলে আজ তার অনেক কথাই শুনতে হবে। আমি তো পরিবারের ছোট ছেলে, আমি কিছুই বলতে পারি না। দিদি আমাদের দুই ভাইয়ের বড়, তার কথার ওপরে আমরা দু ভাই কিছুই বলি না। দিদি যা বলে আমরা চুপচাপ শুনে যাই, আর মায়ের কাছে দিদির ব্যাপারে কিছু বলাও যায় না। দিদিকে কিছু বললে মায়ের মুখের দিকে তাকানো যায় না, আমাদের সাথে কথাও বলে না ঠিক মতো। সন্ধ্যার পরে দাদা আর বৌদি আসলো। আমার দিদি পায়চারি করতে লাগলো। দাদার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তার মন ভীষণ খারাপ, আর বৌদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বুঝতে পারছি রিপোর্ট পজিটিভ আসেনি, কিন্তু মা আর দিদির মেজাজ এখন তুঙ্গে। দাদা তার ঘরে আছে বলে দিদিও তাদের ঘরে যেতে পারল না। দাদা বৌদি দুজনের কেউই রাতের খাবার খেলো না। আমি দাদা বৌদির কথার ধাঁচ দেখে বুঝতে পারলাম বৌদিকে দাদা সান্ত্বনা দিয়েছে, কিন্তু মা আর দিদির সামনে কিছু বলতে পারছে না। আমি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, তাই কলেজের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছি। বাড়িতে এসে আমার মন ভালো নেই। পারিবারিক অবস্থা দেখে সিদ্ধান্ত নিলাম কালই বাড়ি থেকে হস্টেলে চলে যাব। এভাবে পরিবারের অবস্থা দেখা যায় না। সকালে বৌদি রান্নাঘরে গেল। রান্নাবান্না শেষ করার পর আমরা যখন ডাইনিং টেবিলে বসেছি জলখাবার খেতে, সেই মুহূর্তে আমার দিদি বলে উঠল, এই মিঠু, তুমি কি আমার ভাইয়ের সংসারটা ধ্বংস করতে এসছো? একটা দিনও তো শুনি না তুমি সুস্থ আছো। তোমার বাবা মা তো আমাদের ঠিক ঠকিয়েছে। তুমি যে এমন অসুস্থ মেয়ে তা তো বিয়ের আগে কখনোই বলেনি। গত মাসে তুমি আমাদের সুসংবাদ দিলে, সেটাও তো ধরে রাখতে পারলে না। নষ্ট হয়ে গেল পেটের বাচ্চাটা। তোমার কি লজ্জা করে না এভাবে এই সংসারে থাকতে? তোমার পেছনে আমার ভাইয়ের সব টাকা নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে আমার ভাইয়ের ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছো তো? বৌদি একদম চুপ, আর দাদা প্লেটে রুটি তরকারি নাড়াচাড়া করছে। দিদি একটু থেমে গিয়ে আবারও বলল, তুমি বরং তোমার বাপের বাড়িতে চলে যাও, সেখানে গিয়ে তুমি সুস্থ হও। তোমার বাবা মাকে বলো তোমাকে যেন ডাক্তার দেখায়। তোমারও অসুখ বিসুখ সেরে যাওয়ার পরে তুমি এই বাড়িতে এসো। তোমার তো দেখছি কোনো গুণই নেই। বাচ্চাটাকেও তুমি ধরে রাখতে পারলে না। আমার ভাই চুপ করে থাকলেও আমরা তো আর চুপ করে থাকতে পারবো না, তাই না? তাই আমি বলছি কি, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। দাদা খাবার রেখে উঠে চলে গেল। বৌদিও কিছু বলল না। আমি মাকে নরম সুরে বললাম, মা, এই সংসারটা দাদার। তাদের সংসারে তুমি দিদি নাক গলাচ্ছ কেন? সমস্যাটা কি তোমাদের? বৌদির অসুস্থতা নিয়ে দাদার তো কোনো সমস্যা নেই। দাদা তো কিছু বলেনি, সে তো বৌদির ওপরে এতটুকু রাগ দেখায়নি। তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? এখানে তোমরা কেন এমন করছো বৌদির সাথে? তোমাদের কিছু বলতে না পেরে দাদাই রাগটা যদি বৌদির সাথে দেখায়, তাহলে মেয়েটা কোথায় যাবে বলো তো? জেনে বুঝে নিজের ছেলের সুন্দর সংসারটা অশান্তি কেন সৃষ্টি করছো? তোমার মেয়ে তোমাকে যে পরামর্শ দেবে তুমি সেটাই করবে? তোমরা কি দুজনে শান্তভাবে থাকতে পারো না? দেখছো মা, তোমার ছোট ছেলে মুখের ওপরে কেমন কথা বলে। ও বিয়ে করলে তো আমাদের পরিচয় দেবে না ওর বউয়ের কাছে। হ্যাঁ দিদি, তুই ঠিকই ধরেছিস। তোরা যদি এমন আচরণ করিস তাহলে আমারও তো তোদের সাথে এমন আচরণ করতে হবে, তাই না? দাদা তোদের সমস্ত কথা শুনে যায়, কোনো প্রতিবাদ করে না। আমি তো আর দাদার মতো না।
বৌদি যখন অসুস্থ হলো তখন তুই তো বৌদিকে সাহায্য করতে পারতি। অসুস্থতা নিয়ে বাড়ির রান্নাবান্না সংসারের সমস্ত কাজ করছে, কই তখন তো তোদের কোনো ভাবনা ছিল না যে মেয়েটা অসুস্থ প্রেগনেন্ট এখন কি করে কাজ করবে, বাড়ির বাকি যারা আছে তাদের সমস্ত কাজ করা উচিত? কই এটা তো কখনো ভাবিসনি। সব সময় বৌদির ঘাড়েই তোরা দোষ চাপিয়ে দিচ্ছিস। আর দিদি তুইও তো একজনের সংসার করিস, তাই না? তোকে যদি তোর শ্বশুরবাড়ির লোকজন এরকম আচরণ করে তবে তাহলে তোর কেমন লাগে? তোরা মেয়েরা শুধু বাপের বাড়িতে এসে এরকম দুর্ব্যবহার করতে পারিস, নিজের সংসারে এরকম কেউ হম্বিতম্বি করলে সেখানে আর কোনো কিছু বলতে পারিস না। দিদি মা, তোমরা ভুলে গেলে হবে না, দাদার একার ইনকামে কিন্তু এই সংসারটা চলে। দুবেলা ভাত খেতে পারছো দাদার দৌলতে। তোমাদের সমস্ত কথা দাদা শুনে যায় কিন্তু কিছুই বলে না। কেন জানো? দাদা যদি বাজে ব্যবহার করে কিংবা তোমাদের কথায় প্রতিবাদ করে তোমাদের খারাপ লাগবে। বৌদিকে যদি কিছু বলো তখন কিন্তু দাদার খুব কষ্ট হয়, কিন্তু কোনো জবাব দিতে পারে না। অথচ তোমরা জানোই না যে অন্যের মেয়েকে কষ্ট দিতে গিয়ে নিজের ছেলেটাকেও কষ্ট দিচ্ছ। মা, তোমার যদি এতই সমস্যা, তোমার মেয়ের পরামর্শ ভালো লাগে, মেয়ের কাছে চলে যাও। আর দিদি, ভালো কথা, দাদার সংসারে নিয়ে কখনো নাক গলাবি না। বৌদিকে যদি কিছু বলার থাকে তাহলে সেটা দাদা বলবে। বৌদি যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটা তোমরা ধরিয়ে দিতে পারো, ভুল শুধরে দিতে পারো। এভাবে ছোট করার অধিকার কিন্তু তোমাদের নেই। সে একজন মানুষ, তার ভুল হবে, বুঝে না বুঝে অনেক ভুলই করবে, তারপরেই তো শিখবে, তাই না? এমন শাশুড়ি আর ননদ হও যাতে সে খারাপ হলেও তোমাদের ভালোবাসতে বাধ্য হয়। দিদি, বেড়াতে এসেছিস ভালো কথা, কিন্তু এইরকম আচরণ করতে আসবি না। মন মানসিকতা পরিবর্তন কর। আমি দেখলাম আমার কথাগুলো দিদির ভালো লাগলো না। কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে সে চলে গেল। হয়তো রাগ কমে গেলে ভুলটা বুঝতে পারবে, নয়তো কখনোই বুঝবে না। দিদি চলে যাবার পর দম বন্ধ লাগছিল। মা প্রথমে কড়া চোখে আমার দিকে তাকালেও কিছু বলল না, শুধু চেয়ারটা সরিয়ে চুপ করে নিজের ঘরে চলে গেল। বুঝলাম আমার কথাগুলো মাকে আঘাত করেছে, কিন্তু কোথাও না কোথাও সত্যিটা ছুঁয়েও গেছে। দাদার ঘরে গিয়ে দেখি দাদা বৌদিকে সান্ত্বনা দিচ্ছে। বৌদির চোখ দুটো ফুলে গেছে, কিন্তু সে কারুর ওপর রাগ করেনি, বরং লজ্জায় মুখ নিচু করে বসেছিল। আমাকে দেখে হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু সেই হাসির পেছনে কত কষ্ট জমা আছে তা বুঝতে আমার বাকি ছিল না। দাদা আমার পিঠে হাত রেখে বলল, ধন্যবাদ রে বাপ্পা, আজ কাউকে না কাউকে কথা বলতে হতো। আমি শুধু মাথা নেড়ে বললাম, সংসারটা তোমাদের দাদা, বাইরের লোক এমনকি আমাদেরও সীমা বুঝে চলা উচিত। বৌদি চোখ মুছে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না রে বাপ্পা, শুধু আমাকে একটু বুঝলেই হবে। বৌদির গলার স্বরটা কেঁপে উঠল। আমরা তিনজন কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। সেই নীরবতার মাঝেই আমি বুঝলাম সংসারের শান্তি বাইরে থেকে কেউ এনে দেয় না, সেটা ভেতরের মানুষকেই রক্ষা করতে হয়। আর অন্যায় যখন ঘরের ভেতরেই জন্ম নেয় তখন পরিবারের কোনো একজনকে দাঁড়াতে হয়। সেই জায়গায় আমি দাঁড়িয়েছি, এতে কোনো ভুল নেই। সেদিন সন্ধ্যায় মা দরজার পাশে দাঁড়িয়ে বৌদির দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, তুমি বিশ্রাম নাও বৌমা, রান্না করতে হবে না আজ। বৌদি অবাক হয়ে আমার দিকে তাকালো, আর আমি মনে মনে বুঝলাম সব পরিবর্তন একদিনে হয় না, কিন্তু শুরুটা হতেই হয়। আর আজ সেই শুরুর দিন। বন্ধুরা, গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।